হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2024 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের আমি তোমাদের জন্য তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স এই বিষয়টি আছে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকের সম্পূর্ণ এসএকিউ লাস্ট মিনিট সাজেশন। দেখতেই পাচ্ছ, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান লাস্ট মিনিট সাজেশন 2024 এসএকিউ একত্রে মানে তোমাদের যে কটি অধ্যায় থেকে এসএকিউ দেওয়া হয় সবকটি অধ্যায় একত্রে প্রথম প্রেফারেন্স এবং দ্বিতীয় প্রেফারেন্স হিসেবে আমি তোমাদের দিচ্ছি। প্রথম প্রেফারেন্সে পরপর তোমাদের দাগ নাম্বার অনুযায়ী আছে, সেগুলি তোমরা 100% মুখস্থ করবে। আশা করি সেই কটি প্রশ্নের মধ্যে তোমরা 16টি প্রশ্ন কমন পেয়ে যাবে এবং বাকিগুলো তোমরা একটু ভালো যারা স্টুডেন্ট তোমরা অবশ্যই সেগুলি পড়ে যেও। এসো বন্ধুরা, আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। তার আগে বলি, তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা অবশ্যই বন্ধুদের শেয়ার করছো না, কারণ আমার সাবস্ক্রাইব খুবই কম হচ্ছে, বাড়ছে না। তাই বন্ধুরা, এই শুধু উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য নয়, এরপর থেকে আমি তোমাদের জিকে নিয়ে তোমাদের আমি এই চ্যানেলে ছাড়তে থাকবো তোমাদের পরীক্ষার জন্য, কিছু যে কোনো পরীক্ষার প্রস্তুতির জন্য। বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। তোমরা জানো যে তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ আন্তর্জাতিক সম্পর্ক, এই অধ্যায় থেকে তোমাদের কোনো রকম এসএকিউ থাকে না। তোমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক। এই অধ্যায়টি থেকে তোমাদের 3 নম্বর এসএকিউ থাকে। তোমরা অবশ্যই এখন যে প্রশ্নটা দেখতে পাচ্ছ এগুলি সব তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে। একের দাগের প্রশ্ন, কিউবার সংকট কবে দেখা যায়? 1962 খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের উদ্ভব হয়, অর্থাৎ 1962 খ্রিস্টাব্দে কিউবার ক্ষেপণাস্ত্র সংকট দেখা যায়। NAM নাম এর পুরো কথাটা কি? নাম এর পুরো কথাটি হলো নন অ্যালাইন্ড মুভমেন্ট। এরপরে তোমাদের 3 দাগের প্রশ্ন হলো বেলগ্রেড সম্মেলন কবে হয় এবং কটি রাষ্ট্র যোগদান করে? উত্তর, 1961 খ্রিস্টাব্দের 1 থেকে 6 ডিসেম্বর বেলগ্রেড সম্মেলন অনুষ্ঠিত হয়। 25 সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা ছাড়াও বলিভিয়া, ব্রাজিল, ইকুয়েডরের প্রতিনিধিরা যোগদান করে। 4 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য হলো শান্তির অনুকূলে একটা পরিমণ্ডল গড়ে তোলা। বন্ধুরা, আমাকে কাগজ চাপা দিয়ে করতে হচ্ছে, কারণ এর মধ্যে অনেক অন্য প্রশ্ন ঢুকে আছে, সেইগুলো সেই জন্য আমি চাপা দিয়ে তোমাদের পরপর দেখাচ্ছি। তোমরা পেজ নাম্বারটা ফলো করবে। 5 দাগের প্রশ্ন, এই নাম্বারিং দেখে তোমরা পরপর এগিয়ে যাবে। কত সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? উত্তর, 1955 সালে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। ভারতের পররাষ্ট্র নীতির মূল ভিত্তি কি? ভারতের বিদেশ নীতি বা পররাষ্ট্র নীতির মূল ভিত্তি হলো বা স্তম্ভ হলো জোট নিরপেক্ষতা। পরের প্রশ্ন 7 দাগে দেখো, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। উত্তর হবে, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা হলো আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখন এখনও জোট নিরপেক্ষতার প্রয়োজনীয়তা আছে। জাতীয় ক্ষমতা কাকে বলে? জাতীয় ক্ষমতা বলতে নিজের জাতীয় স্বার্থ ও নীতি অনুসারে অন্য রাষ্ট্রের নীতি নির্ধারণের উপর প্রভাব খাটানোর ক্ষমতাকে জাতীয় ক্ষমতা বলে। 9 দাগের প্রশ্ন, জাতীয় স্বার্থ বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট আছে, জাতীয় ক্ষমতা এবং জাতীয় স্বার্থের মধ্যে একটি প্রশ্ন তোমাদের পড়তে পারে। কোনো একটি রাষ্ট্রের কর্মপদ্ধতি এবং বিকাশ নীতি যার ভিত্তিতে গঠিত হয় তাকে জাতীয় স্বার্থ বলে। 10 দাগের প্রশ্ন, চার্চিল কোন সালে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন? চার্চিল 1946 খ্রিস্টাব্দে ফুলটন বক্তৃতা দিয়েছিলেন। 11 দাগের প্রশ্ন, দক্ষিণ ও দক্ষিণ সহযোগিতা বলতে কি বোঝো? দক্ষিণ ও দক্ষিণ সহযোগিতা বলতে মূলত তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দিকগুলিকে বোঝায়। 12 দাগের প্রশ্ন, দেতাত বলতে কি বোঝো? মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের মধ্যে পারস্পরিক দ্বন্দ্বের পরিবর্তে সহযোগিতার বাতাবরণ সৃষ্টিকে দেতাত বলে। 13 দাগের প্রশ্ন, দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? দেতাত এর অর্থ হলো উত্তেজনা প্রশমন ও বন্ধুত্বে পুনরুদ্ধার, অন্যদিকে ঠান্ডা লড়াই হলো এমন এক পরিস্থিতিকে বোঝায় যুদ্ধও নয় আবার শান্তিও নয়। 14 দাগের প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্র নেতার মস্তিষ্ক প্রসূত? ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। এখানে দেখো, ভারতের পূর্বতন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। বন্ধুরা, সবগুলো অধ্যায়ের যদি আমি প্রশ্নগুলো পড়তে থাকি তাহলে এসএকিউ সাজেশন আধ ঘন্টার মতো লেগে যাবে পুরো কটা অধ্যায় পড়তে। আমি 2-1টা করে তোমাদের ভিডিও দেখিয়ে দিয়ে চলে যাব। দেখো, 15 দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির একটি মূল বৈশিষ্ট্য উল্লেখ করো। 16 দাগের প্রশ্ন, পররাষ্ট্রনীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে? এটি কিন্তু তোমাদের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি, এটা 3 নম্বর চ্যাপ্টার থেকে হচ্ছে, ঠিক আছে? এটি 3 নম্বর চ্যাপ্টার তোমাদের এসএকিউ। 3 নম্বর চ্যাপ্টারে তোমাদের এসএকিউ থাকে 3 নম্বর। তাহলে 2 নম্বরে তোমাদের এসএকিউ 3 নম্বর এবং 3 নম্বর অধ্যায়ও তোমাদের 3 নম্বর থাকে এসএকিউ, ঠিক আছে? চ্যাপ্টারটির নাম হলো পররাষ্ট্রনীতি, বিদেশ নীতি। তাহলে পররাষ্ট্র নীতির দূরপাল্লার লক্ষ্য কাকে বলে?
এরপরেটা দেখতে পাচ্ছ সিটিবিটি কি। সিটিবিটি কি, এর পুরো নাম কি? সিটিবিটি হলো সার্বিক পারমাণবিক অস্ত্র পরীক্ষা রোধ চুক্তি। এই চুক্তির মাধ্যমে সামরিক কিংবা অসামরিক যে কোনো উদ্দেশ্যে পারমাণবিক অস্ত্র পরীক্ষা বন্ধ করতে চুক্তিবদ্ধ দেশগুলি সম্মত হয়েছে। সিটিবিটি এর পুরো নাম হলো কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। 18 দাগের প্রশ্ন, বিআরআইসিএস কি? বিআরআইসিএস হলো একটি সম্মেলন, 5টি দেশের সমন্বয়ে, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। তারপর দেখতে পাচ্ছ 19 দাগের প্রশ্ন। 19 দাগের প্রশ্ন কি দেওয়া আছে? পঞ্চশীল এর দুটি মূল নীতি উল্লেখ করো। পঞ্চশীলের দুটি মূল নীতি উল্লেখ করো। তারপরে দেখো সাপটা এর পুরো নাম কি? সাপটা এর পুরো নাম সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পঞ্চশীলের দুটি মূল নীতি উল্লেখ করো এবং স্যাপটার পুরো নাম কি? সাউথ এশিয়ান প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। এর পরের প্রশ্নটি হলো দেখো সার্কের সদস্য রাষ্ট্রগুলির নাম লেখো। এই প্রশ্নটি রয়েছে। পরের প্রশ্নটি 22 দাগে, ভারতের বিদেশ নীতির প্রধান স্তম্ভ কি? 23 দাগের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতির মূল বার্তা কি? এই তৃতীয় অধ্যায়ের শেষ দুটি প্রশ্ন হলো দেখো 28 দাগের প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় হয়েছিল? বাংলাদেশের রাজধানী ঢাকাতে। আর একটা প্রশ্ন আছে যেটা 25 দাগের প্রশ্ন, এটি বাদ দেবে। 25 দাগের প্রশ্ন, সাপটার পুরো নাম কি? সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। সাউথ এশিয়ান ফ্রি ট্রেড এরিয়া। এরপরে তোমাদের চতুর্থ অধ্যায়টির নাম হলো তোমাদের সম্মিলিত জাতিপুঞ্জ। সম্মিলিত জাতিপুঞ্জ থেকে তোমাদের এসিকিউ থাকে চারটি নাম্বার। এই অধ্যায় থেকে তোমাদের চারটি নাম্বার থাকে, কিন্তু প্রশ্ন খুব একটা বেশি নয়, প্রশ্ন তোমাদের কম, অথচ ইম্পর্টেন্ট চারটি এসিকিউ থাকে। দেখো 26 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ দিনটি দিবসরূপে পালিত হয় কোন সময়ে? 27 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা নীতি কি? ইম্পর্টেন্ট আছে, যৌথ নিরাপত্তা নীতি কি? পরের প্রশ্ন 28 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত হওয়ার সময় সদস্য রাষ্ট্রের সংখ্যা কত ছিল? তারপর 29 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে? দেখতে পাচ্ছ 111টি ধারা আছে, 59টি রাষ্ট্র ছিল। 30 দাগের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কয়টি অঙ্গ আছে? 6টি অঙ্গ আছে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভিটো প্রয়োগের ক্ষমতা আছে? সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নিযুক্ত হন? এটি একটু বড় ধরনের উত্তর আছে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নিযুক্ত হন? তারপরে দেখো 33 দাগের প্রশ্ন, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়? এবং 34 দাগের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? এইবার দেখে নাও 33-এর প্রশ্নটি আগে তোমাদের ক্যামেরায় ছিল না, আসেনি। দেখো অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কতজন সদস্য নিয়ে গঠিত হয়, এবং 34 দাগের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? 35 দাগের প্রশ্ন, ইউনেস্কো কি? জাতিপুঞ্জের আর্থ সামাজিক কর্মসূচি বাস্তবায়িত করার জন্য অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনে কয়েকটি সংস্থা নিরন্তর কাজ করে চলেছে, যার মধ্যে ইউনেস্কো প্রধান। এরপর তোমাদের ষষ্ঠ অধ্যায় আছে সরকারের বিভিন্ন বিভাগ। এর থেকে তোমাদের এসএকিউ কম থাকে, এসএকিউ 2টি নাম্বার এর থেকে থাকে। এই কয়েকটি ওই চ্যাপ্টার এই পেজটি দেখতে পাচ্ছ, পুরো তোমাদের প্রথম সারির প্রশ্ন আমি রেখেছি কয়েকটা। দেখো ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? জিরো আওয়ার কাকে বলে? এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে একটি যুক্তি দাও। অর্পিত ক্ষমতাপ্রসূত আইন কাকে বলে? তারপরে দেখো 41 দাগের প্রশ্ন, স্থায়ী প্রশাসক বলতে কি বোঝো? রাষ্ট্রকৃতক বা আমলা কারা? 43 দাগের প্রশ্ন, আমলাতন্ত্র বলতে কি বোঝো? আমলাতন্ত্র বলতে কি বোঝো?
এই পেজে দেখো 3টি প্রশ্ন তোমাদের প্রথম সারির মধ্যে রেখেছি। একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো, বর্তমানে আইনসভার ক্ষমতা হ্রাসের একটি কারণ লেখো, এবং বিচার বিভাগ কিভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে। এই গেল তোমাদের ষষ্ঠ অধ্যায়। ষষ্ঠ অধ্যায়টা হয়ে গেল। এইবারে আমি তোমাদের যাব সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের নাম হলো তোমাদের ভারতের শাসন বিভাগ। ভারতের শাসন বিভাগ, এর থেকেও তোমাদের এসে কিউ থাকে 2 নম্বর। সপ্তম অধ্যায় ভারতের শাসন বিভাগ, এর থেকে তোমাদের এসে কিউ নাম্বার থাকে 2। 47 দাগের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হন বা রাষ্ট্রপতিকে কিভাবে প্রতিষ্ঠিত করা হয়? রাষ্ট্রকৃতক বা আমলা কাদের বলা হয়? এটি আগের চ্যাপ্টারে ছিল। ভারতের রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? তারপরে দেখো, ভারতের অঙ্গরাজ্যের রাজ্যপালের যে কোনো একটি স্বেচ্ছাধীন ক্ষমতা উল্লেখ করো। এবং 51 দাগের প্রশ্ন দেখতে পাচ্ছ, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝায়? আর আছে এদিকে 2টো প্রশ্ন, মুখ্যমন্ত্রী কার দ্বারা কিভাবে নিযুক্ত হন এবং ভারতের অঙ্গরাজ্যগুলির মুখ্যমন্ত্রীদের একটি গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করো। ষষ্ঠ অধ্যায়, এটা ষষ্ঠ অধ্যায় না সপ্তম অধ্যায়? সপ্তম অধ্যায় হয়ে গেল, ভারতের শাসন বিভাগ হয়ে গেল। এইবারে আসবো আমরা 9 অধ্যায়। 8 অধ্যায় তোমাদের এসে কিউ থাকে না। 8 অধ্যায় তোমাদের এসে কিউ থাকে না। তাহলে 1, 5 এবং 8 এই 3টি অধ্যায় থেকে তোমাদের কিন্তু কোনো এসে কিউ থাকে না। তোমরা ভুল করে কমেন্ট করো না যে এই অধ্যায় থেকে কেন দেওয়া হলো না। এবারে এসো 9 অধ্যায়। 9 অধ্যায় তোমাদের ভারতের বিচার বিভাগ। ভারতের বিচার বিভাগ, এর থেকেও তোমাদের 2 মার্কস থাকে। এবং পরে স্থানীয় স্বায়ত্তশাসন, এটা থেকেও তোমাদের 2 মার্কস থাকে। তোমাদের 9ম অধ্যায়ের এসে কিউ দেখতে পাচ্ছ। 54 দাগের প্রশ্ন, বিচার বিভাগীয় অতি সক্রিয়তা বলতে কি বোঝো? 55 দাগের প্রশ্ন, ভারতে মৌলিক অধিকার বলবৎ করার জন্য 2টি লেখ এর নাম লেখো। 2টি লেখ এর নাম লেখো। এর পরেরটা রয়েছে, পরমাদেশ কথার অর্থ কি? পরের প্রশ্নটি হলো, গণ আন্দোলনের কার্যাবলী কি? গণ আন্দোলনের কার্যাবলী কি? এই অধ্যায়ের শেষ প্রশ্ন, জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়? শেষ বলা ভুল হবে, এই কটি আমি প্রথম সারির তোমাদের এসে কিউর মধ্যে রেখেছি। এগুলো তো অবশ্যই তোমাদের ভালো করে করতে হবে। এছাড়াও তোমরা যারা ভালো স্টুডেন্ট, ইন ফিউচারে তোমরা পলিটিক্যাল সায়েন্সে অনার্স কোর্স করতে চাও, তাহলে তোমাদের আরও কিছু বাড়তি প্রশ্ন করে রাখা উচিত। জনস্বার্থ মামলা বলতে কি বোঝায়? এইবারে আমরা চলে যাব লাস্ট অধ্যায়, অর্থাৎ 10ম অধ্যায়, স্থানীয় স্বায়ত্তশাসন। 10ম অধ্যায় স্থানীয় স্বায়ত্তশাসন, এর থেকেও তোমাদের 2টি এসে কিউ থাকে, 2 নাম্বার থাকে। পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে? 60 দাগের প্রশ্ন, জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখো। জেলা পরিষদের আয়ের 2টি উৎস লেখো। তারপর দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তরের নাম কি? পরের প্রশ্নটা আছে 62 দাগের প্রশ্ন, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? ইম্পর্টেন্ট আছে, ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো? এরপর 63 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের 2টি উৎস লেখো। জেলা সংসদের প্রধান কাজ কি এবং বড় কমিটি কি? পশ্চিমবঙ্গের পৌরসভাগুলির আয়ের 2টি উৎস লেখো, জেলা সংসদের প্রধান কাজ কি এবং বড় কমিটি কি? আজকের এই স্থানীয় স্বায়ত্তশাসন এই চ্যাপ্টারটিও আমরা শেষ করলাম। অর্থাৎ আমাদের সমস্ত এসএ কিউর প্রথম সারির যে প্রশ্নগুলো, এই প্রথম সারির প্রশ্নগুলো আমি শেষ করে দিলাম বন্ধুরা। এবারে তোমরা যারা বাড়তি পড়তে চাও, তাহলে আমি তোমাদের এই সমস্ত অধ্যায়গুলো, সমস্ত অধ্যায়ের আর বাড়তি যে প্রশ্নগুলো আছে সেইগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এবং আমি তোমাদেরকে আলাদা একদিন তোমাদের আবার ভিডিও করে তোমাদের দেখিয়ে দেবো, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, আর করা সম্ভব হবে না। আজকের মতো এখানেই শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।